বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে একটি রেনেসাঁ চলতেছে। এই যুগটা রেনেসাঁর, রাজনীতিক রেনেসাঁ। আপনারা দেখবেন 5ই আগস্ট 2024 পরবর্তী রাজনীতিতে জনগণের যেসব আশা আকাঙ্ক্ষা একটি আন্দোলন বিপ্লবের মাধ্যমে রাস্তায় ফুটে উঠেছে, সেই বিপ্লব এবং এই বিপ্লবের আদর্শকে বাস্তবিক এবং দীর্ঘমেয়াদী রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কার্যক্রম শুরু করেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম হল জুলাই সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন গণতন্ত্রের বিভিন্ন সেক্টরের কোর সংস্কারটা। যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন 12 তারিখে শেষ হয়, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বিরোধী দলীয় জোট হিসেবে জামাত এনসিপির জোটটা যখন তাদের অতীত ইতিহাস থেকেও ভালো ভোট পেয়ে সম্ভাবনাময় বিরোধী দল হয়ে যায়, তখন সবচাইতে মানুষ আলোচনা এবং সমালোচনার বিপরীতে একটি হট টপিক হয়ে ওঠে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। এটি হচ্ছে গণতন্ত্রের উত্তরণ এবং দেশকে সুসংগঠিত করা এবং রাষ্ট্রের পলিসিগুলোকে শক্তিশালী করার জন্য শক্ত সমালোচক দরকার। এই শক্ত এবং গঠনমূলক সমালোচনাটা আমাদের সংসদের কাঠামোটাকে আরো শক্ত করে দিবে। শ্যাডো গভর্নমেন্টটা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীত ইতিহাস এবং সংসদগুলা যখন আমরা দেখেছি, তখন সরকার দলীয় জোট যখন কোনো পলিসি নির্ধারণ করে, বিরোধী দলীয় জোট বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করে। বর্তমানে যদি শ্যাডো ক্যাবিনেট ধারণাটা প্রতিষ্ঠিত হয়, তাহলে সরকারের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে যে পলিসিটা, যে নীতিটা ওনারা সমালোচনা করবে এবং পলিসির বিপরীতে আরেকটি পলিসি দাঁড় করাবে, সেটি যেন বাস্তবসম্মত এবং জনবান্ধব হয়। শুধুমাত্র বিরোধিতার স্বার্থেই যদি পলিসি আনা হয় বা রাষ্ট্রের সক্ষমতা বিবেচনা না করে, অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা না করে, রাষ্ট্রের জনগণকে সব কিছুর ঊর্ধ্বে রেখে যদি এই পলিসিটা দাঁড় না করিয়ে যদি শুধুমাত্র সমালোচনার জন্যই যদি এটি করা হয়, তাহলে এটি ফলপ্রসূ হবে না। বাংলাদেশের বিএনপি জোট বা যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করতেছে, তাদের মধ্যে গুঞ্জন আছে, সেটি হচ্ছে মন্ত্রী পরিষদটা খুবই ছোট আকারের করা হবে। অতীতে বিশাল মন্ত্রী পরিষদ দিয়ে বা জগাগচিরি মন্ত্রী পরিষদ দিয়ে আমাদের জনগণকে মন ভোলানো বিভিন্ন পলিসি নির্ধারণ করা হতো। যদি মন্ত্রী পরিষদটা ছোট হয় এবং জবাবদিহি স্বচ্ছ হয় এবং পলিসিগুলা বাস্তবিক এবং গবেষণাধর্মী হয়, তাহলে সেটি জনগণের জন্য কল্যাণকর হবে। সরকার পক্ষের যে মিসিংগুলা, যে তথ্যগুলা, যে ডাটাগুলা, যে দুর্বল দিকগুলা যদি বিরোধী দল সেটি তুলে ধরতে পারে, এডিশন এবং সাবট্রাকশন করতে পারে এবং যৌক্তিক উপস্থাপন করতে পারে, সেক্ষেত্রে এই পলিসিটা, সরকার কর্তৃক প্রণীত পলিসিটা অত্যন্ত কার্যকর হবে। আমরা যে পররাষ্ট্রনীতিটা একচেটিয়াভাবে নির্ধারণ করি সরকার কর্তৃক, সেই পররাষ্ট্রনীতির বিপরীতে
বাংলাদেশে যারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করেছেন এবং যারা বিরোধী দলকে ভোট দিয়েছেন তাদের অংশগ্রহণটা হয়ে ওঠে না। যদি এই ছায়া সরকার হয়, 60% বিএনপি জোটের সরকারের বিপরীতে 40% জামাত জোটের অংশগ্রহণটা খুবই সুন্দর হবে। এটি একটি বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে দাঁড়াবে এবং উন্নত পলিসি প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে। কোন নীতিটা, কোন পররাষ্ট্রনীতিটা বাংলাদেশের পক্ষে যাবে, কোনটা বিপক্ষে যাবে, সেটা সুন্দরভাবে জনগণ জানতে পারবে। একচেটিয়া এবং গোপনে এবং দুর্বল পলিসি বাস্তবায়ন করা যাবে না এবং এর বিপরীতে শক্ত পলিসি এবং বাস্তবিক জনবান্ধব পলিসিগুলা কি করা হবে, পাশ করানো সহজ হয়ে যাবে। আপনি দেখবেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সবসময় যেই সরকার আসে সেই সরকারের বন্ধুপ্রতিম দেশের প্রভাব বেশি হয়ে ওঠে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। বিগত যেই সরকারগুলো ছিল তাদের পররাষ্ট্রনীতিতে ভারতের প্রভাব থাকত, কখনো কখনো চাইনিজ প্রভাব থাকত এবং কখনো কখনো অন্যান্য দেশের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এই যে শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে সেটি কমিয়ে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করা হবে। বাংলাদেশের ইতিহাসে যেই সমস্ত চুক্তি হয়েছে সেই একচেটিয়া চুক্তিটা সম্ভব হয়েছে এই শ্যাডো ক্যাবিনেট না থাকার কারণে। যদিও আমাদের বিরোধী দল ছিল, বিরোধী দলীয় নেতৃবৃন্দরা ছিল, বিরোধী দলীয় নেতৃবৃন্দরা উপস্থাপিত বিলের বিপরীতে এককভাবে সমালোচনা করে সেটা ওই দিনই ওই সংসদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। যদি কোনো পলিসি সরকার প্রণয়ন করে, বিরোধী দল সেটির বিপরীতে আলাদা পলিসি যদি উপস্থাপন করে, সেটি অবশ্যই জনবান্ধব হয়, সেটি যদি বাস্তবিক হয়, সেটি যদি রাষ্ট্রের সাথে সামঞ্জস্যতা রাখা মতন হয়, তাহলে এই সুফলটা বাংলাদেশের জনগণ পাবে। অর্থনীতিতে আমরা যে সকল দুর্বল দিকগুলা আমরা এড়িয়ে চলি, সেই সমস্ত দুর্বল দিকগুলো যদি চলে আসে, যেই সমস্ত ভূরাজনৈতিক ঝুঁকিগুলো আমরা এড়িয়ে চলি, সেগুলো যদি চলে আসে, তাহলে আমরা জনগণ সেটি থেকে খুবই বেনিফিটেড হব। আপনারা দেখবেন, আপনি বিরোধী দল যদি এরকম মনে করে সরকার দলকে বেকায়দায় ফেলার জন্য বা সরকার দলের সমালোচনা করার জন্য বা সংসদে বিল উপস্থাপনে হট্টগোল করার জন্য এই শ্যাডো ক্যাবিনেট, তাহলে সেটি কোনো ফল বয়ে আনবে না। বাস্তবিক পক্ষে এটা সরকার দলের জন্যই যতটুকু সহায়ক হবে এবং গুরুত্বপূর্ণ হবে, এবং সরকার চাইবে তাদের পলিসিগুলো যেন বিরোধী দল কোনো দুর্বল দিক বের করতে না পারে, তাদের পলিসিগুলোতে ভূরাজনৈতিক কোনো সংকট সমালোচনা যেন থাকতে না পারে, বিতর্কিত কোনো তথ্য ডাটা থাকতে না পারে, ফর্মুলা থাকতে না পারে, সেই জায়গার দিকে গুরুত্ব দিবে সরকার। তার বিপরীতে বিরোধী দল চাইবে তাদের ভবিষ্যৎ রাজনীতিতে ওই সেক্টরের সক্ষমতা অর্জন করা, বাস্তবিক এবং বর্তমান পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ নীতিসমূহে অংশগ্রহণটা বিরোধী দলের জন্য হয়ে উঠবে এক শিক্ষণীয় বিষয়। বিরোধী দল কোনো সময় যদি সরকার গঠন করে, এই তত্ত্বগুলা খুবই কার্যকর ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে যদি তারা সরকার গঠন করতে চায়, যে সমস্ত ক্যাবিনেটের বিপরীতে ছায়া সরকারের মুখপাত্র বা সমন্বয় কমিটির প্রধান থাকবে, তাদের থেকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য যে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন সেটি হয়ে যাবে।
এটি বাংলাদেশের মানে সাংবিধানিক ইতিহাসে এবং সংসদীয় ইতিহাসে একটি মাইল ফলক হয়ে যাবে। আমাদের যে রেনেসা 5ই আগস্টের পর যে সংস্কার, যে বিপ্লব, যে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটিকে শক্ত করার জন্য এমন একটি ছায়া ক্যাবিনেট দরকার ছিল। ধন্যবাদ সরকারি দলকে এবং বিরোধী দলকে। আগামী বাংলাদেশের জনবান্ধব রাজনীতিতে যদি তারা অংশগ্রহণ করে এবং পারস্পরিক সহনশীলতা যদি মেনে চলে এবং রাষ্ট্রকে যদি ভালোবাসে, তাহলে আমরা পেতে পারি এক সম্ভাবনাময় বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ চমৎকার টিভিকে।